আচ্ছা, আমরা তো সবসময় শুনে এসেছি যে শিক্ষকরা হলেন জাতির স্থপতি। কিন্তু একবার ভেবে দেখুন তো, কি হবে যদি এই স্থপতিরাই তাদের কাজের মূল জায়গা, মানে ক্লাসরুমে, সেখানেই না থাকেন? আজকের আলোচনায় আমরা ঠিক এই গম্ভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো এই পুরো বিষয়টা আর এর সমাধানগুলো ঠিকভাবে বুঝতে আমরা আজকের আলোচনাটাকে এই 5টা ভাগে সাজিয়ে নিয়েছি। তাহলে চলুন সরাসরি প্রথম পর্বে চলে যাই। শুরুতেই একটা বাস্তব ঘটনা দেখে নেওয়া যাক, যেটা শুনলেই এই সমস্যার গভীরতাটা বোঝা যাবে। শিক্ষকরা যদি সত্যিই জাতির স্থপতি হন, তাহলে তারা ক্লাসরুমে কেন নেই? দেখুন, এটাই তো আসল প্রশ্ন। আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে এটা একটা বিরাট মনোধন, তাই না? একদিকে আমরা মুখে বলছি শিক্ষকরা নেশন বিল্ডার, আর অন্যদিকে তাদেরকেই কিনা ক্লাসরুম থেকে দূরে সরিয়ে রাখছি। এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প নয়। উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার এই ঘটনাটা আসলে গোটা দেশেরই একটা ছবি, যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার থেকেও প্রশাসনিক কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা ঘটনার কথা শুনলাম। এবার চলুন একটু ডেটা দেখি। সরকারি তথ্য আসলে কি বলছে? একজন শিক্ষকের মোট সময়ের কতটা ঠিক কোথায় খরচ হয়? আচ্ছা, ডেটাটা দেখানোর আগে একটা প্রশ্ন করি। কি মনে হয়, একজন শিক্ষক তার মোট কাজের সময়ের কত % আসলে পড়ানোর পেছনে দেন? একটু আন্দাজ করুন তো, কারণ উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আর এই দেখুন সেই উত্তর। এই ডেটাটাই আসলে পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মানে এনআইইপি এর রিপোর্ট বলছে, শিক্ষকরা তাদের মোট সময়ের মাত্র 19.1% পড়ানোর কাজে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 100 ভাগের মধ্যে মাত্র 19 ভাগ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বাকি 80.9% সময়, মানে সময়ের প্রায় পুরোটাই কোথায় যায়? যদি তারা পড়াতেই না পারেন, তাহলে তাদের দিয়ে ঠিক কী কাজ করানো হচ্ছে? আর উত্তরটা হলো এমন সব কাজে যেগুলোর সাথে পড়াশোনার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কই নেই। যেমন ধরুন ভোটের ডিউটি, জনগণনা, এমনকি পশু গণনা, পালস পোলিও ক্যাম্পেইন, মিড ডে মিলের হিসেব রাখা, গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করা। তালিকাটা কিন্তু বেশ লম্বা। সোজা কথায় একজন শিক্ষিত দক্ষ পেশাদারকে দিয়ে অন্য সব কাজ করিয়ে নেওয়ার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এটা। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে? এর পেছনের আইনি আর প্রশাসনিক কারণগুলো কি? চলুন এবার সেটা একটু খতিয়ে দেখি। দেখুন, 2009 সালের শিক্ষার অধিকার আইন বা আরটিই অ্যাক্টের 27 নম্বর ধারায় কিন্তু পরিষ্কার বলা আছে যে শিক্ষকদের পড়ানো ছাড়া অন্য কোনো কাজে লাগানো যাবে না। তবে 3টে ব্যতিক্রম রাখা হয়েছে: সেন্সাস, ডিজাস্টার রিলিফ আর ইলেকশন। আর সমস্যাটা ঠিক এই ব্যতিক্রমগুলো নিয়েই। এই যে ডিজাস্টার বা দুর্যোগ শব্দটা, এটাকে প্রশাসন প্রায় নিজেদের মতো করে ব্যাখ্যা করে। রেশন বিলি করা থেকে শুরু করে যে কোনো সাধারণ সার্ভে সবকিছুকেই এর আওতায় নিয়ে আসা হয়। ফলে আইনের এই ফাঁকটা প্রশাসনের কাছে একটা সহজ হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। যখনই কোনো লোক দরকার, হাতের কাছে থাকা শিক্ষকদের ডেকে নেওয়া হচ্ছে। আর এর ফল? এর ফল কিন্তু মারাত্মক। শুধু ক্লাসে পড়াশোনা হচ্ছে না তা নয়, এর প্রভাব অনেক গভীর। ছাত্রছাত্রীদের শেখার ক্ষমতা কমে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে লার্নিং পভার্টি। এই শূন্যস্থান পূরণ করতে গুজিয়ে উঠছে কোচিং মাফিয়া, আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছে গরিব ঘরের ছেলেমেয়েরা, যাদের ভবিষ্যৎটাই অন্ধকারে চলে যাচ্ছে। আচ্ছা, এইটা তো গেল আমাদের দেশের কথা। কিন্তু যে দেশগুলোতে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, সেখানে কি হয়? সেখানে শিক্ষকদের কিভাবে দেখা হয়? চলুন একটু তুলনা করে দেখি। পার্থক্যটা দেখুন, আকাশ আর পাতাল। ফিনল্যান্ড বা জাপানের মতো দেশগুলোতে একজন শিক্ষককে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের থেকেও বেশি সম্মান দেওয়া হয়। তাদের একমাত্র কাজই হল পড়ানো আর রিসার্চ করা। তাদেরকে জাতির নৈতিক কম্পাস হিসেবে দেখা হয়। আর অন্যদিকে ভারতে তাদেরকে প্রায় একজন 4th ক্লাস এমপ্লয়ি হিসেবে ব্যবহার করা হয়, যে কোনো তথ্য সংগ্রহের কাজে সস্তা শিক্ষিত শ্রমিক হিসেবে। তো সমস্যাটা তো বেশ পরিষ্কার, কিন্তু সমাধানটা কি? এই অবস্থা থেকে বেরোনোর কি কোনো রাস্তা আছে? আসুন এবার কিছু সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলা যাক। একটা 3 ধাপের সমাধানের কথা ভাবা যেতে পারে। প্রথমত, এই সব প্রশাসনিক কাজের জন্য একটা আলাদা ওয়ার্কফোর্স তৈরি করা হোক। এতে দেশের যুবকদের জন্য নতুন চাকরির সুযোগও তৈরি হবে। দ্বিতীয়ত, এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ। শিক্ষকদের বাড়ি বাড়ি না পাঠিয়ে ডেটা সংগ্রহের জন্য টেকনোলজি আর এআই ব্যবহার করা হোক। আর তৃতীয়ত, যেসব অফিসাররা বেআইনিভাবে শিক্ষকদের অন্য কাজে পাঠাবেন, তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক, যেমন বড় অঙ্কের জরিমানা। এ কথাটা একবার ভাবুন তো, জনগণনার ডেটা তো একদম সঠিক হবে, কিন্তু সেই ডেটাতে একটা প্রজন্মের হারিয়ে যাওয়া ভবিষ্যতের কথা লেখা থাকবে না, যে প্রজন্মটা তাদের শিক্ষকের জন্য ক্লাসে অপেক্ষা করেছিল।
মানে নির্ভুল ডেটার জন্য কি আমরা একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎকে বাজি ধরতে পারি? শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, একটা দেশের জন্য কোনটা বেশি জরুরি, একেবারে নিখুঁত ডেটা নাকি একটা শিক্ষিত নতুন প্রজন্ম? তাই মনে রাখতে হবে, এই লড়াইটা শুধু শিক্ষকদের অধিকারের লড়াই নয়, এটা আসলে ভারতের ভবিষ্যতের লড়াই। আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা আর দেশের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে।